নমস্কার বন্ধুরা, কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবামি যুগে যুগে। মকর সংক্রান্তিতে সকলেই গঙ্গা সাগরে গঙ্গা স্নান করতে যাচ্ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও কেশববাবু আর চন্দ্রানী দেবী সেবার গঙ্গা সাগরের মেলায় যেতে পারলেন না, গঙ্গা স্নান করতে যেতে পারলেন না। তাই কেশববাবু ঠিক করলেন ওনার বাড়ির পাশেই যে গঙ্গা ঘাট রয়েছে সেখানে গিয়ে তিনি গঙ্গা স্নান করবেন। এমনটা ভেবেই কেশববাবু আর চন্দ্রানী দেবী ভোর ভোর নিজের বাড়ি থেকে গঙ্গা স্নান করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তারা যখন গঙ্গা ঘাটে নেমে মা গঙ্গাকে পুজো করছিলেন এবং গঙ্গা স্নান করছিলেন, তখনই চন্দ্রানী দেবী দেখল দূর থেকে একটি ঝুড়ি মতো ভেসে আসছে। এদিকে কেশববাবু যখন এই দৃশ্য দেখল, তখন তিনি একটু সাঁতার কেটে এগিয়ে গেলেন। তিনি দেখতে চেয়েছিলেন ওই ঝুড়িতে আসলে কি আছে, কারণ ঝুড়িটা বেশ বড় ছিল। কেশববাবু একটু সাঁতার কেটে যখন ঝুড়িটির কাছে পৌঁছলেন, তিনি দেখলেন ঝুড়িতে একটি ছোট্ট বাচ্চা রয়েছে। বাচ্চাটি তখনও হয়তো 1 মাসেরও হবে না। কেশববাবু ঝুড়িটি টেনে পাড়ের দিকে নিয়ে আসলেন। এদিকে চন্দ্রানী দেবী যখন ঝুড়ির ভিতর একটি নবজাতককে দেখলেন, তখন ওনার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। উনি ভাবতে লাগলেন, এই ভোরবেলা এইভাবে এত শীতে একটা ছোট্ট বাচ্চাকে কে এইভাবে ঝুড়িতে ভাসিয়ে দিয়েছে। কেশববাবু বাচ্চাটির গায়ে হাত দিয়ে দেখলেন বাচ্চাটির তখনও শ্বাস প্রশ্বাস চলছিল, তবে বাচ্চাটি ভীষণ ঝিমিয়ে পড়েছিল, তার গায়ে কিছু ছিল না। চন্দ্রানী দেবী তাড়াতাড়ি করে বাচ্চাটিকে কোলে তুলে নিলেন এবং কেশববাবু আর চন্দ্রানী দেবী দুজনে মিলে সেখানকার স্থানীয় হাসপাতালে বাচ্চাটিকে নিয়ে গেলেন। ডাক্তারবাবু যখন বাচ্চাটির পরীক্ষা নিরীক্ষা করলেন, তিনি জানতে পারলেন বাচ্চাটির নিউমোনিয়া হয়েছে। ডাক্তারবাবু কেশববাবু আর চন্দ্রানী দেবীকে জানালেন যে এই ছোট্ট বাচ্চাটির নিউমোনিয়া হয়েছে। তখনই কেশববাবু বললেন, আসলে আমরা আজকে গঙ্গা স্নান করতে গেছিলাম এবং গঙ্গা নদীতেই এই বাচ্চাটি একটি ঝুড়িতে ভেসে আসছিল। বাচ্চাটির গায়ে হাত দিতেই আমরা বুঝতে পারলাম বাচ্চাটির এখনও প্রাণ বাকি আছে, তাই আমরা তাড়াহুড়ো করে বাচ্চাটিকে এখানে নিয়ে আসলাম। ডাক্তারবাবু বলতে লাগলেন, তাহলে আপনাদের তো পুলিশে খবর দেওয়া প্রয়োজন। তখনই হসপিটালের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হলো এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে চলে আসলো। ডাক্তারবাবু তাড়াতাড়ি করে বাচ্চাটির চিকিৎসা শুরু করলেন। এদিকে কেশববাবু আর চন্দ্রানী দেবীর কোনো সন্তানাদি ছিল না। বিয়ের 10 বছর কেটে যাওয়ার পরও তাদের ঘরে কোনো সন্তান জন্মায়নি। কেশববাবুর কাছে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। উনি একজন বিশাল বড় উদ্যোগপতি ছিলেন। এদিকে ঘটনাস্থলে যখন পুলিশ আসলো, তখন কেশববাবু পুলিশকে জানালেন যে দেখুন, এই বাচ্চাটিকে আমরা এরম এরম জায়গা থেকে পেয়েছি। পুলিশ তখন বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, এখন আমরা বাচ্চাটির বাবা মা কে সেটা অনুসন্ধান করার চেষ্টা করব, আর যদি আমরা তার বাবা মাকে না পাই তাহলে আমরা বাচ্চাটিকে অনাথ আশ্রমে দিয়ে দেব। তখনই কেশববাবু বলতে লাগলেন, দেখুন, আপনারা বাচ্চাটির মা বাবাকে খুঁজতে চাইছেন, খুঁজুন, কিন্তু বাচ্চাটিকে অনাথ আশ্রমে দেবেন না। আমরা এই বাচ্চাটিকে দত্তক নিতে চাই। যতদিন আপনারা বাচ্চাটির বাবা মাকে খুঁজে না পান ততদিন বাচ্চাটি আমাদের কাছেই থাকুক। বাবা মাকে পেয়ে গেলে না হয় আপনারা বাচ্চাটিকে তাদের বাবা মাকে দিয়ে দেবেন। পুলিশ যখন কেশববাবু মুখে একথা শুনল, তখন তারাও এ কথায় রাজি হয়ে গেল। এদিকে দীর্ঘ 5 দিনের ট্রিটমেন্টের পর ছোট্ট বাচ্চাটি আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। চন্দ্রানী দেবী বাচ্চাটিকে কোলে তুলে নিলেন এবং নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তারপর কেশববাবু আর চন্দ্রানী দেবী বাচ্চাটিকে মানুষ করতে লাগলেন। তারা বাচ্চাটির নাম দিয়েছিলেন অভিজিৎ। আস্তে আস্তে অভিজিৎ বড় হতে লাগলো। এখন তার স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেছিল। কেশববাবু অভিজিৎকে শহরের সবথেকে বড় একটি স্কুলে ভর্তি করলো। এভাবেই সময় কাটতে লাগলো আর অভিজিতের পড়াশোনা চলতে লাগলো। অভিজিৎ পড়াশোনায় খুব ভালো ছিল। এদিকে চন্দ্রানী দেবী আর কেশববাবু অভিজিৎকে নিজের সন্তানের মতোই ভালোবাসত, স্নেহ করত। এভাবেই সময় অতিবাহিত হতে লাগলো আর দেখতে দেখতে 24টা বছর কেটে গেল। 24 বছরের মধ্যে অভিজিতের পড়াশোনা সমাপ্ত হয়ে গেছিল আর সে এখন নিজের বাবার বিজনেসেই মন দিয়েছে। তার বাবা মা যখন দেখলো যে অভিজিতের পড়াশোনা শেষ হয়ে গেছে এবং সে এখন নিজেদের বিজনেসেই মন দিয়েছে, নিজেদের বিজনেসটাকেই বড় করছে, তখন
কেশববাবু ভাবলেন যে এখন অভিষেকের বিয়ে দিয়ে দেওয়া প্রয়োজন। এমনই একদিন কেশববাবু আর চন্দ্রানী দেবী অভিষেককে বলতে লাগলেন, দেখ বাবা, আজ তুই অফিসে যাস না, আজ তুই আমাদের সঙ্গে এক জায়গায় যাবি। অভিজিৎ সব সময় নিজের বাবা মার কথা শুনে চলতো। বাবা যখন তাকে বলল যে আজ তাকে অফিসে যেতে হবে না, সেও নিজের বাবা মার কথা শুনল এবং তার মাকে জিজ্ঞেস করতে লাগলো, মা আমরা কোথায় যাব? তখনই চন্দ্রানী দেবী বললেন, আজকে আমরা তোর জন্য মেয়ে দেখতে যাব। তোর এখন বিয়ের বয়স হয়ে গেছে আর আমারও অনেক বয়স হয়েছে, বাড়িতে বৌমা আসলে আমারও একটু কাজে বাজে সুবিধা হবে। অভিজিৎ নিজের বাবা মার কথায় রাজি হয়ে গেল এবং বিকেলে নিজের গাড়ি করে নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তবে পথে যেতে যেতে হঠাৎ করে তাদের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে গেল। অভিজিৎ গাড়ি চালাচ্ছিল আর হঠাৎ করেই এক বৃদ্ধ ব্যক্তি তার গাড়ির সামনে চলে আসলো। অভিজিতের গাড়ির সঙ্গে ওনার একটা ধাক্কা লেগে গেল। অভিজিৎ দেখল বৃদ্ধ ব্যক্তির পায়ে খুব আঘাত লেগেছে। সে তাড়াতাড়ি করে সে বৃদ্ধ ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করল। ডাক্তার জানালেন ওই বৃদ্ধ ব্যক্তি প্রচণ্ড পরিমাণে মদ্যপান করেছিলেন, তাই উনি দিগ্বিদিক খাড়া হয়ে এদিক ওদিক ছুটছিলেন। অভিজিৎ যখন একথা শুনল তখন তার নিজের উপর খুব রাগ হলো। অভিজিৎ মদ্যপান করা মানুষদেরকে একদম সহ্য করতে পারতো না। অভিজিৎ যখন দেখলো যে এতে তার কোনো ভুল ছিল না, বরঞ্চ সেই ব্যক্তি মদ খেয়ে এইভাবে রাস্তায় ছুটোছুটি করছিল, তখন অভিজিৎ সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে খুব বকাবকি করতে লাগলো। সে বলতে লাগলো, আপনি কেমন মানুষ, এইভাবে রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছেন? আজকে যদি আপনার বড় কিছু সমস্যা হয়ে যেত তাহলে কি হতো? সবাই তো আমাকেই ধরতো, কেউ এটা বুঝতো না যে আপনি ভুল করে মদ্যপান করে আমার গাড়ির সামনে চলে এসেছেন। তখনই সেই বৃদ্ধ ব্যক্তি অভিষেককে বলতে লাগলো, দেখো বাবা, আমি শখ করে মদ্যপান করি না। এই জীবনে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, বেঁচে থেকে করবই বা কি? আমার জীবনে আমার আছেই বা কে? এমনটা বলেই সেই ব্যক্তি অভিষেককে নিজের জীবন কাহিনী বলতে লাগলো। এদিকে অভিষেকের বাবা মা সেখানেই দাঁড়িয়েছিল। সে বৃদ্ধ ব্যক্তি অভিষেককে জানালেন, এইভাবেই মদ্যপান করতে করতেই তার সমস্ত জীবন শেষ হয়ে গেছে। তার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখনও তিনি এইভাবেই মদ্যপান করতেন, আর স্ত্রীকে তিনি সঠিকভাবে যত্ন করতে পারেননি। সঠিক সময় তিনি স্ত্রীকে হসপিটালে নিয়ে যেতে পারেননি। হসপিটালে নিয়ে যাওয়ার পথেই তার স্ত্রীর ডেলিভারি হয়ে যায় এবং তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। নবজাতক সন্তানকে নিয়ে সেই লোকটি কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে ওইভাবেই নিজের শিশুকে নিজের ঘরে ফেলে রাখত আর মদ্যপান করে বেড়াতো। দিনের পর দিন ছেলেটি এইভাবে অবহেলায় অসুস্থ হয়ে পড়েছিল। এমনই একদিন সকালবেলা যখন সেই ব্যক্তি দেখলো যে তার ছেলে একেবারে নড়াচড়া করছে না, সে ভাবলো তার ছেলেও হয়তো ওই পৃথিবী ছেড়ে চলে গেছে। সে একটি ঝুড়িতে করে তার নবজাতক সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছিল। সে ব্যক্তি নিজের দোষে নিজের স্ত্রী ও সন্তান দুজনকেই হারিয়েছিল, আর এই দুঃখ তিনি নিতে পারেননি। তিনি আরও বেশি মদ্যপান করা শুরু করেছিলেন, আর এইভাবেই মদ্যপান করতে করতেই তিনি এমন পাগলের মতো হয়ে পড়েছেন। এদিকে চন্দ্রানী দেবী যখন এই সমস্ত কথা শুনলেন তখন ওনার মাথার উপরে যেন আগুন জ্বলতে শুরু করলো। উনি তাড়াহুড়ো করে গিয়ে সেই ব্যক্তির গালে জোরসে একটা থাপ্পড় কষিয়ে দিলেন আর বলতে লাগলেন, তুমি বাবা হয়ে এটা বুঝতে পারোনি যে তোমার ছেলে বেঁচে আছে কি মরে গেছে? বুঝবেই বা কি করে? মদ্যপানের নেশায় তুমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলে। এদিকে অভিষেক যখন দেখলো যে চন্দ্রানী দেবী সেই ব্যক্তির সঙ্গে এইভাবে ঝগড়াঝাটি করছে তখন অভিষেক খুব অবাক হলো। সে বলতে লাগলো, মা তুমি কেন এত রেগে যাচ্ছ? তখন বাধ্য হয়ে কেশববাবু অভিষেককে সমস্ত বৃত্তান্ত জানালো। সে বলতে লাগলো, দেখ বাবা, আমরা তোকে এমনই একদিন গঙ্গা নদীতে একটি ছোট্ট ঝুড়িতে পেয়েছিলাম, আর তুই হলি এই ব্যক্তির সন্তান। কারণ এই ব্যক্তি যেই দিনের কথা বলছে, যে সময়ের কথা বলছে, আমরাও তোকে ঠিক সেই সময় সেই নদীর ঘাটেই পেয়েছিলাম। অভিষেক যখন কেশববাবুর মুখে কথা শুনলো তখন তার চোখের সামনে যেন অন্ধকার হয়ে আসলো। সে ভাবতে লাগলো এটা কি শুনছে সে।
অভিষেক নিজের বাবাকে বলল, বাবা তুমি আমাকে এগুলো কি বলছো? তুমি এতদিন আমাকে এগুলো কেন জানাওনি? তখনই কেশববাবু বললেন, দেখ বাবা, আমরা চাইনি যে তুই এই সমস্ত কিছু জানিস। তুই আমাদের সন্তান। আমরা তোকে মা গঙ্গার আশীর্বাদ বলে মনে করেছিলাম। আমরা তোকে কোনো দিনও পর মনে করিনি, অথবা তোকে অন্যের সন্তান হিসেবে মানুষ করিনি। আমরা তোকে নিজের সন্তান হিসেবে মানুষ করেছি। তোর জন্যে আমরা আমাদের গ্রাম পর্যন্ত ছেড়ে দিয়েছি, যাতে করে কেউ তোকে তোর আসল সত্যতা না জানাতে পারে। অভিষেক যখন নিজের বাবা মার মুখে একথা শুনল, তখন সে সজোরে কাঁদতে লাগলো। সে নিজের বাবা মাকে জড়িয়ে ধরে বলল, তোমরাই আমার বাবা মা, তোমরাই আমার ঈশ্বর। এদিকে সেই বৃদ্ধ ব্যক্তি এত বছর পর নিজের ছেলেকে নিজের সামনে দেখে খুব খুশি হলো। সে অভিষেককে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু অভিষেক তাকে দূরে ঠেলে দিল। তখনই চন্দ্রানী দেবী অভিষেককে বলল, দেখ বাবা, এই মানুষটা সারা জীবন শুধু ভুলই করে গেছে। এখন যখন বয়সের এই পর্যায়ে এসে ও পস্তাচ্ছে, তখন ওকে আর দূরে ঠেলে দিস না। ওকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে চল। যে কদিন বাঁচবে সে কদিন আমাদের সঙ্গেই থাকবে। এছাড়াও যদি এনাকে সেবা শুশ্রূষা করা হয়, ইনি সুস্থ হয়ে যাবেন। অভিষেক নিজের মায়ের কথা ফেলতে পারল না, আর সেই ব্যক্তিকে নিজের বাড়িতে নিয়ে আসলো। পরবর্তীকালে সেই ব্যক্তি অভিষেকের সঙ্গে অভিষেকের বাড়িতেই থাকতে শুরু করলো, এবং আস্তে আস্তে সেই ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে গেল। অভিষেক তার জন্মদাতা পিতাকে মন থেকে মেনে তো নিতে পারেনি, কিন্তু সে তার পুত্র হওয়ার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করত। কিছুদিনের মধ্যে অভিষেকের বিয়ে ঠিক হলো, এবং অভিষেক একটি সুন্দরী আর সুশীল কন্যাকে নিজের বাড়ির গৃহবধূ বানিয়ে নিয়ে আসলো। সে মেয়েটিও নিজের শ্বশুর শাশুড়িকে খুব ভালোবাসত। অভিষেক নিজের স্ত্রীকে নিজের জীবনের সমস্ত ঘটনাই জানিয়েছিল। অভিষেকের স্ত্রী যখন তার স্বামীর মুখ থেকে এই সমস্ত কথা শুনল, সেও নিজের দায়িত্ব কর্তব্য পালন করলো। সে কেশববাবু আর চন্দ্রানী দেবীকে তো নিজের শ্বশুর শাশুড়ি হিসেবে সম্মান করত। এদিকে অভিষেকের আসল পিতাকেও সে নিজের শ্বশুরের মতোই সম্মান করত, এবং তাকে ভক্তি শ্রদ্ধা করত, তার যত্ন করত। অভিষেকের আসল পিতা তার সঙ্গে প্রায় 5 বছর ছিলেন। 5 বছর পর হঠাৎই অসুস্থতার কারণে ওনার মৃত্যু হয়। অভিষেক সম্পূর্ণ নিয়মকানুন মেনে নিজের ছেলে হওয়ার কর্তব্য পালন করে এবং নিজের পিতার দাহ সংস্কার করে। অভিষেক এখনও কেশববাবু আর চন্দ্রানী দেবীর সঙ্গেই নিজের ছোট্ট পরিবারে সুখে শান্তিতে রয়েছে। অভিষেকের একটি ছোট্ট ছেলেও হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য? অভিষেকের কি নিজের জন্মদাতা পিতাকে মেনে নেওয়া উচিত হয়েছিল, নাকি তার কৃতকর্মের জন্যে তাকে শাস্তি দেওয়া উচিত ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনারা অভিষেকের সম্বন্ধে কি বলতে চান, চন্দ্রানী দেবীর সম্বন্ধে কি বলতে চান, কেশববাবুর সম্বন্ধে কি বলতে চান? নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা সমাজে একটি সঠিক শিক্ষা, সঠিক বার্তা বহন করতে পারেন, আর এই বার্তা আমাদের সমাজকে সুস্থভাবে এবং সুন্দরভাবে গড়ে উঠতে সহায়তা করবে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এছাড়াও আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান, তাহলে আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।